অ্যাটমস অ্যান্ড মলিকিউলস। অ্যাটম বম বলি না, পারমাণবিক বোম, মানে অ্যাটম মানে হচ্ছে পরমাণু। তা মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কিন্তু পড়াতে শুরু করে দিলাম তোমাদেরকে। তাহলে আজকের আমাদের চ্যাপ্টারের নাম কি? আমাদের আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে আজকে আমাদের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের মাই ডিয়ার স্টুডেন্ট সেটার নাম হচ্ছে কি? অ্যাটমস অ্যান্ড মলিকিউলস। খুব কম্প্যাক্ট, আমরা অল্প কথায় সুন্দর করে রিপ্রেজেন্ট করব। আমরা বেশি পড়বই না, বেশি পড়ে পাগলরা, আমরা অল্প পড়ে আমরা খুব ডিফেন্সিভ এবং প্রোগ্রেসিভ মেন্টালিটি নিয়ে লড়াই করব। ওকে, তো আজকের চ্যাপ্টার অ্যাটমস অ্যান্ড মলিকিউলস, ঠিক আছে? তো এই যে অ্যাটমস অ্যান্ড মলিকিউলস রয়েছে এখানে, তো আমি তোমাদেরকে আর একটা কথা বলি, যেরকম তোমরা মানুষের দেহ নিয়ে যদি একটু ভাবো, তাহলে এই জিনিসটা ভাবতেও তোমাদের কাছে মোস্ট ইজি থেকে ইজিয়েস্ট হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, কীরকম আমি তোমাকে একটা বলে দিই, যে ধরে নাও তুমি মানে ধরে নাও তোমার ভেতরে, তুমি একজন মানুষ, তোমার সব থেকে ভেতরের যে তোমার বডি যা দিয়ে তৈরি হয়েছে তার যদি একদম ইউনিট খুঁজতে শুরু করো, তাহলে খুঁজতে খুঁজতে তুমি কোথায় চলে যাবে? সেলে চলে যাবে, সেল, কোষে চলে যাবে। কোষ দিয়ে কি তৈরি হচ্ছে? টিস্যু তৈরি হচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পারছো? কোষ দিয়ে টিস্যু তৈরি হচ্ছে। টিস্যু মানে কলা, তার মানে প্রথম কোষ, তারপরে কলা, তারপরে কি হচ্ছে? অর্গান। মানে এরকমভাবে আস্তে আস্তে সামনের দিকে গ্রো করছে, ঠিক আছে? তারপর সিস্টেম, তারপর অর্গানিজম, এরকমভাবে হচ্ছে। তো সিমিলারলি তুমি যদি এই জিনিসটা বোঝো, তাহলে তোমার কাছে খুব ইজি হয়ে যাবে। কীরকম? পরমাণু হচ্ছে ঠিক সেল, মানে কোষ যেরকম সেরকম পরমাণু ধরে নাও। আর হচ্ছে যেরকম টিস্যু মানে কলা যেরকম, সেরকম হচ্ছে অণু। তার মানে পরমাণু হচ্ছে, এটাকে যদি সেল ধরা হয়, আর এটাকে তাহলে কি ধরা হবে? মানে এটাকে ধরা হবে তাহলে টিস্যু ধরা হবে। তাহলে কেসটা বুঝে গেছো? এই হচ্ছে এই চ্যাপ্টারের বিশেষত্ব, অণু এবং পরমাণু, পরমাণু এবং অণু, ঠিক আছে? তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে অণু পরমাণু ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে। কেমন একটা সাউন্ড মানে সাউন্ড প্রবলেম হচ্ছে? হ্যাঁ, চার্জ দেওয়া নেই? ঠিক আছে, দেখো, যাই হোক, আমরা এইসব নিয়ে আবার সময় নষ্ট করলে তোমাদের টাইম নষ্ট হবে। তোমাদের এই যেগুলো খুব খারাপ লাগে, কি বুঝি না তোমাদের কি প্রবলেম এসবগুলো, যে আমাকে থামিয়ে দেওয়া মানে তোমার লস, আলটিমেটলি সবার লস। এটা ভাবতে হবে তোমাকে, সেই হিসেবে চলতে হবে তোমাকে, ঠিক আছে? তো শুরু করবে তাহলে অ্যাটম অ্যান্ড মলিকিউলস, ঠিক আছে? এই যে অ্যাটমস অ্যান্ড মলিকিউলস যেটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা তুমি আমরা শুরু করি। তাহলে অ্যাটমস আর মলিকিউল কাকে বলে আমরা বুঝে নিয়েছি, মাই ডিয়ার স্টুডেন্ট। অ্যাটমস এবং মলিকিউলস কাকে বলি আর কাকে বলছি আমরা কিন্তু বুঝে নিয়েছি। তো এক কথায় আমরা এটাকে লিখব, ঠিক আছে? এক কথায় কীরকম লিখবো আমরা? লেখো অ্যাটম, তাহলে যদি একটা কথায় আমরা লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে লিখবো হচ্ছে, লেখো তোমরা আমার সাথে সাথে লেখো, smallest particles মানে of an element, একটা এলিমেন্ট সব থেকে ক্ষুদ্রতম অংশ, that shows all the properties, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা যদি পুরো কমপ্লিট না হয় তো কোনো অসুবিধা নেই, যতটা হবে, ঠিক আছে? আচ্ছা, আমি অন্য কথা বলছিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্মলেস্ট পার্টিকেলস অফ অ্যান এলিমেন্ট দ্যাট শোজ অল দ্য প্রপার্টিজ অফ অ্যান এলিমেন্ট। আমি এইটাতে, তোমরা কোষ যদি বোঝো, তোমরা টিস্যু যদি বোঝো, তাহলে এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই। কোষ মানে বললাম, কোষ যে সেল, সেটা কিন্তু বডি, সমস্ত আমাদের এই যে এত বড় বডি, তার বডির কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু ওই কোষ থেকে শুরু হচ্ছে। সেরকম এই যে আমাদের কোনো একটা এলিমেন্ট, মনে করো এই একটা এলিমেন্ট, এর মধ্যে যে ক্ষুদ্রতম অংশ রয়েছে সেটা তো হচ্ছে অ্যাটম। তার মানে এর প্রত্যেকটা অণু যদি ভাঙতে 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 একটা জায়গায় চলে যায়, তাহলে দেখা গেল যে আমরা একটা, মনে করো আমি একটা পার্টিকেলকে, একটা ইয়েকে ভাঙলাম। কি ভাঙলাম? একটা মনে করো যে কোনো একটা বস্তুকে ভাঙলাম, যে কোনো একটা বস্তু, তার নাম বলছি, যে কোনো একটা বস্তুকে তুমি ভাঙলে মনে করো এরকম হচ্ছে, তারপরে ভাঙবো, তারপরে ভেঙে মনে করো এরকম এরকম হয়ে যাচ্ছে, এরকম 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 হয়ে, তারপর আবার ভাঙো, এরকম আমি ভাঙছি আর কি, এরকম করে, মানে অসংখ্য এরকম হবে, মনে করো অসংখ্য এরকম হবে।
অসংখ্য এরকম হবে, অসংখ্য এরকম হবে। তো এই যে ব্যাপারটা, এই যে একদম লাস্ট যে এন্ডে যে থাকছে সে হচ্ছে অ্যাটম। আমি এর থেকে আর ভালো করে কি বলবো, অ্যাটম। আর তারপরে এই অ্যাটম দুটো তিনটে চারটে পাঁচটা অ্যাটম জুড়ে জুড়ে যখন যে হচ্ছে সেটা হচ্ছে মলিকিউলস। তাহলে বোঝা গেল, আমি এই নিয়ে আর কোনো কথা বলছি না তোমাদেরকে। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। একটুখানি আমাকে ইয়েস নো জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে আমি ঠিকঠাক লাইনে চলছি। না হলে আমি বুঝতে পারছি না যে আমি সামনের দিকে এগোবো কি পিছোবো। ঠিক আছে, অ্যাটম বোঝা গেল। এবার যদি স্যার মানে অ্যাটমের সাথে সাথে আমরা কি বুঝবো স্যার? আমরা বুঝবো হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার এটা আমাদের বুঝে নিতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। তার মানে অ্যাটমিক নাম্বার মানে কি স্যার? এক কথায় আমরা লিখব নাম্বার অফ প্রোটনস, প্রোটনস ইন অ্যান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট। ঠিক আছে, মানে একটা এলিমেন্টের মধ্যে, মানে এই দেখো বলছে নাম্বার অফ প্রোটন ইন অ্যান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট, মানে একটা এলিমেন্টের ক্ষুদ্রতম অংশটা কি, সেটা হচ্ছে অ্যাটম। সেই অ্যাটমের মধ্যে প্রোটন, প্রোটন মানে মানে প্রোটন হচ্ছে তার ভর আছে যার, সেটা হচ্ছে প্রোটন। তো প্রোটন, তো এই যে প্রোটন, এই যে প্রোটন এইটা, এই যে পজিটিভ কিন্তু প্রোটন মানে এর ভর আছে, তো এইটাই হচ্ছে অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, আরও আমি আর একটুখানি ডিসকাস করব পরে, আমি একটুখানি জাস্ট বলে দিচ্ছি। মানে এটা যে মানে প্রোটন, আমি একটা শুধু এটুকু বলি যে প্রোটন, অ্যাটমের প্রোটন সংখ্যাটাই হচ্ছে অ্যাটমিক নাম্বার। মানে অ্যাটমের প্রোটন সংখ্যাটাই হচ্ছে অ্যাটমিক নাম্বার, প্রোটন সংখ্যাটা। আমি আস্তে আস্তে আসবো। এবার মলিকিউল, এগুলো সব ইজি জিনিস, বহুকাল তোমাদের পড়া আছে, এগুলো পড়তে গিয়ে আমার টাইম নষ্ট হচ্ছে, তবু এই জায়গাটা না গেলে তোমাদের হবে না। তাহলে মলিকুল কাকে বলে তোমরা নিজেরা একটু একটু বলো, লিখতেও পারো নাও পারো। এটা স্মলেস্ট পার্টিকেলস, এই নিয়ে একটা ক্লাস কাটানো যায় যদি মানে এই মলিকুল কি অ্যাটম কি এসব নিয়ে, কিন্তু সব অনর্থক টাইম নষ্ট করা আমার পক্ষে সম্ভব নয়। সেই জন্যে মানে তোমাদেরকে আমি ব্রিফ টু দ্য পয়েন্টে পড়াতে চাই। অ্যান এলিমেন্ট, এলিমেন্ট অবলিক কম্পাউন্ড, কম্পাউন্ড দ্যাট ক্যাপাবেল, ক্যাপাবেল মানে সক্ষম, ক্যাপাবেল দ্যাট ইজ ক্যাপাবেল, দ্যাট ইজ ক্যাপাবেল অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। এগুলো মুখস্থ করার দরকার নেই, কোনোদিনও আসবে না যে মলিকুল কাকে বলে। এক্সিস্টেন্স অ্যান্ড শোজ অল দ্য প্রপার্টিজ। অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি মলিকুল, তাই মলিকুল আমি এমনি জাস্ট লিখে দিলাম, এ নিয়ে আর আমি ডিসকাস করে টাইম ওয়েস্ট করবো না আশা করছি। সাবস্টেন্স, ওকে, আমি আর ডিসকাস করছি না এটা। এবার চলে আসি, দেখো এবার এখানে যেটা ডিসকাস করতে হবে, এবার মলিকুল হয়ে গেল, এটা হয়ে গেল। এবার আমরা সুন্দর করে আরও কয়েকটা জায়গা আমরা ডিসকাস করে নেবো। কী ডিসকাস করবো সেটা একবার দেখে নাও তোমরা, খুব সুন্দর করে এই জিনিসগুলো বুঝে নিতে হবে। ঠিক আছে স্যার, এর সঙ্গে রিলেটেড হচ্ছে আয়ন। তো আয়নের সঙ্গে, আয়ন দু রকম হয়, একটা হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়নস, সরি ক্যাটায়নস, CATIONS, ক্যাটায়নস। ক্যাটায়নস তোমরা শুনেছো, ক্যাটায়নস আর অ্যানায়ন। ক্যাটায়নস শুধু একটা জিনিস জানবে যে পজিটিভলি চার্জ, পজিটিভলি চার্জ। আমি শুধু এরকমভাবে লিখলাম, শুধু মানে ক্যাটায়ন মানে পজিটিভলি চার্জ। ঠিক আছে, শুধু এটা মারবে, মানে চার্জ আর নোন অ্যাজ ক্যাটায়ন, যার মধ্যে পজিটিভ চার্জ আছে সেটা হচ্ছে ক্যাটায়ন। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার হয়েছে। তাহলে ক্যাটায়ন কখন বলবো আমরা? যার পজিটিভলি চার্জ আছে। যদি আমরা একটা উদাহরণ দিই, স্যার কী উদাহরণ দেবেন আপনি? মনে করো Na প্লাস, K প্লাস, ঠিক আছে, Ca2 প্লাস, এরকম আমরা লিখি, তো সেরকম এগুলো হচ্ছে পজিটিভ চার্জ। এবার যদি উল্টোটা লিখি অ্যানায়ন, একদম পরিষ্কার বুঝে নেবে, লাইফ টাইম বুঝে নেবে অ্যানায়ন্স। অ্যানায়ন্সটা কী স্যার? অ্যানায়ন মানে নেগেটিভলি চার্জ, এই নেগেটিভ চিহ্ন দিলাম আর নেগেটিভলি চার্জ অ্যানায়ন। বেশি মনে রাখবি না, এইটুকু মনে রাখবি। ঠিক আছে, নেগেটিভ। তাহলে এর সঙ্গে আমরা যদি NaCl লিখতাম কখনো, NaCl, তাহলে আমরা লিখতাম না Na প্লাস আর Cl মাইনাস, ঠিক সেই জিনিসটা Cl মাইনাস, তারপরে হচ্ছে Br মাইনাস, ঠিক আছে, তারপরে O2 মাইনাস, O মাইনাস। ঠিক আছে, এইরকম ব্যাপারটা আমি এগুলোকে আরও ডিসকাস করে দেবো। তার মানে আমরা ক্যাটায়ন বুঝে গেলাম, কিন্তু অ্যানায়নটা বুঝে গেলাম। বুঝলাম তো ব্যাপারটা? না বুঝলাম না? আমরা ক্যাটায়ন অ্যানায়ন দুটোই বুঝে গেছি, এ নিয়ে আমাদের কোনো আর অসুবিধে নেই। এবার আমরা
মানে বলতে পারি স্যার অ্যাটমিসিটি কি স্যার, আমি পরেরটা একটু একটু করে ধাপে আগে আসছি, সুন্দর করে বুঝবে, কোনো রকম টেনশন করবে না, আর ক্লাস স্কিপ করবে না, স্কিপ করলেই আর মানে বুঝতে অসুবিধা, চা পা কিছু খেতে হবে না, শুধুমাত্র সঙ্গে থাকো, না খেয়েই থাকো, কোনো অসুবিধা নেই। অ্যাটমিসিটি, অ্যাটমিসিটি একদম এর বাংলা কথাটা হচ্ছে যে একটা একটা অ্যাটমের মধ্যে কী পরিমাণ একটা মলিকুলের মধ্যে কী পরিমাণ অ্যাটম আছে, সেটা হচ্ছে অ্যাটমিসিটি। তাহলে আমরা কি লিখবো? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ atoms present in a molecule, তাহলে একদম ক্লিয়ার হয়ে গেল যে একটা মলিকুলের মধ্যে কি পরিমাণ অ্যাটম আছে, সেটাই হচ্ছে অ্যাটমিসিটি। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে বুঝতে কোনো অসুবিধা নেই। এখানে কয়েকটা পয়েন্ট আমাদের আছে। নাম্বার 1.a-তে লিখলাম, লেখো মোনো, খুব সুন্দর করে বুঝতে হবে। মোনো অ্যাটমিক মলিকিউলস। মোনো মানে কি? এক। মোনো মানে এক, যার মধ্যে একটা অ্যাটম থাকবে। যেরকম স্যার আপনি উদাহরণ না দিয়ে যাবেন না, এক্সাম্পল আপনাকে দিতে হবে। হিলিয়াম একটাই আছে, তারপর দেখুন নিয়ন একটাই আছে, আর্গন একটাই আছে, তারপর দেখো জেনন একটাই আছে, তারপরে দেখো অ্যালুমিনিয়াম একটাই আছে, এই হচ্ছে ইটিসি। এইগুলো সবই কি? এগুলো সব একটা অ্যাটম দিয়েই তৈরি, মোনো অ্যাটমিক। তার বোঝা গেল অ্যাটম একটা এখানে। এবার আমরা আসতে বি নম্বরে, কোনো চাপ নেবে না তোমরা। আর 2 নম্বর পয়েন্টে ডায়াটমিক মলিকিউলস। তার মধ্যে ডায়া মানে কি স্যার? দুটো, টু, আর কিছু বেশি বোঝার দরকার নেই স্যার। ডায়ামের দুই কি স্যার? দেখো H2 আমরা মুখে বলি, O2 আমরা বলি N2 বলি, আমরা দেখবে I2 বলি, আমরা দেখি Br2 বলি, আর উদাহরণ দেবো Cl2 বলি, দেখবে আমরা এরকম আরও অনেক আছে এরকমভাবে। তাহলে আমরা এই এক্সাম্পলগুলো বোঝা গেল। কোশ্চেনে কখনো কখনো আসে একটা দিয়ে বললো যে H2 এটা কী ধরনের মানে অ্যাটমিক মলিকুল, এটা তো তোমরা লিখবে ডায়াটমিক মলিকুল। নাম্বার সি হল 3টে, যার মধ্যে আছে ট্রাইঅ্যাটমিক। ইজিয়েস্টভাবে পড়বে, কঠিন করে পড়তে নেই বাবু, মলিকিউলস। ঠিক আছে স্যার। এইবার ট্রাইয়ের মধ্যে কি আছে? তার মানে তিনটে মলিকুল, তিনটে মানে অ্যাটম থাকবে তার মধ্যে। তাহলে কি আছে স্যার? O3, তার O3 যখন হবে, তারপরে CO2, এটা ওজন যখন হবে, তখন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যখন দেখছি আর কি 3টে আছে। NO2-র ক্ষেত্রে দেখো একটা দুটো, এই একটা প্লাস এই দুটো, 3টে, এখানে একটা, এই দুটো, 3টে, এখানে একটা, এই দুটো, 3টে। তার মানে কেসটা বোঝা গেছে, সিম্পলি বুঝবে, কঠিন করে বুঝতে মানা করেছি। তারপর আমরা বলছি স্যার ডিটা হচ্ছে টেট্রা অ্যাটমিক। এবার তোমরা বলবে, তোমাদের নিশ্চয়ই মজা লাগছে এবার পড়তে, টেট্রাটমিক মলিকুলস। তোমরা এর উদাহরণগুলো দাও আর এক্সাম্পলগুলো দাও আর কি ব্যাপারটা আমাকে বুঝিয়ে দাও। আমি কতক্ষণে 5 নম্বরটা কমপ্লিট করি, ইটা কমপ্লিট করি, ডির পরে ই কমপ্লিট করি। লেখো পলি, ওটা তোমাদের জন্য দিলাম। তার মানে তোমরা বুঝতে পারছো কি ঝিমিয়ে গেছো, সেটা দেখার জন্য আমার। পলিঅ্যাটমিক মলিকিউলস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখানে পলি কথার মানে, পলি মানে অনেক, বাংলা মানে হচ্ছে অনেক যেখানে অ্যাটমিক নাম্বার আছে সেটাকে পলিঅ্যাটমিক বলছি আমরা। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, যেরকম আমরা বলি CH4, দেখো এখানে হচ্ছে পেন্টাঅ্যাটমিক রয়েছে। পলি মানে এখানে পেন্টা 5টা আছে, এখানে এটাকে আলাদা একটা নাম দিতে পারি, পেন্টাঅ্যাটমিক। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? বা এখানে S8 যদি বলি, অক্টাঅ্যাটমিক, S8, এটাকে আমরা বলতে পারি অক্টাঅ্যাটমিক। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা তো কেউ অ্যান্সার লিখতে আমাকে বলতে পারলে না মাই ডিয়ার স্টুডেন্ট। তো এখনও তো টেটটা আমাকে কেউ বলছো না, তাহলে তোমরা কি বুঝতে পারছো না? আমাকে একবার জানিয়ে দাও ভালো করে। যেরকম এক্সাম্পল টেটটা মানে P4, তারপরে H2O2 ইটিসি। ক্লিয়ার বুঝলে আমাকে জানিয়ে দাও, স্যার ক্লিয়ার বুঝে গেছি ব্যাপারটা। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে মোনো অ্যাটমিক কী স্যার, ডায়াটমিক কী স্যার, ট্রাইঅ্যাটমিক কী স্যার, টেট্রাটমিক কি, পলিঅ্যাটমিক কি, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কি? শুধু এটুকু আমাকে জানিয়ে দাও, তারপর আমি সামনের দিকে এগোবো। ঠিক আছে, আমাকে সামনের দিকে এগোতে হবে তারপরে। ঠিক আছে, তাড়াতাড়ি বলবে, আমাকে তাড়াতাড়ি বলতে হবে স্যার যে সামনের দিকে আপনি এগোন। ঠিক আছে, তাড়াতাড়ি বলো বাবু।
তাড়াতাড়ি বলো, সামনের দিকে এগোতে বললে আমি এগোবো, না হলে তোমাদের স্যার থেমে থাকতেই ভালোবাসে, কিন্তু বলে দিলাম আমি, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? আমরা অ্যাটম বুঝলাম, মলিকিউলস বুঝলাম স্যার, তার সাথে সাথে আমরা যেটা বুঝলাম মানে অ্যাটমিক, মোনোঅ্যাটমিক, ডায়াটমিক, এসবগুলো সব বুঝে নিলাম, ঠিক আছে? আমাদের কনসেপ্ট এরকমভাবে আমরা ক্লিয়ার করে নিলাম। এবার জাস্ট 1 মিনিট, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা আমরা কনসেপ্ট ক্লিয়ার করে নিলাম। এই চ্যাপ্টারের মাই ডিয়ার স্টুডেন্ট আরেকটা জিনিস আমাদেরকে খুব ইম্পর্ট্যান্টলি জানতে হবে। কি জানতে হবে? সেটা খুব সুন্দর করে সেই জিনিসটা আমাদেরকে জেনে নেওয়াটা খুব কর্তব্য। সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারের দুটো মানে ল আছে, লটা লিখে নাও, লেখো লজ অফ কেমিক্যাল, শুধু জানতে হবে এটা, কেমিক্যাল কম্বিনেশন, লজ অফ মানে রাসায়নিক সমন্বয় সূত্র আছে দুটো, ঠিক আছে? তো দুটো, তার মধ্যে 1 নম্বরটা কি স্যার? ল অফ কনজারভেশন অফ মাস, মানে যে মানে ভরের সংরক্ষণ সূত্র যেটা বলে না সেটা আর কি, ঠিক আছে? এই সূত্রটা যদি এক্সপ্লেন করো, তুমি এক্সপ্লেন করলে কি হবে তোমরা প্রত্যেকেই জানো, তো একটুখানি লিখে নাও, তোমরা লেখো, তোমরা প্রত্যেকেই জানো, লেখো মাস মানে ভর, ক্যান নাইদার, কোনো বাংলা ইংলিশে প্রবলেম হলে আমায় বলে দাও, আমি কিন্তু ক্লিয়ারলি বাংলাতেই পড়াচ্ছি এসে মতো, কিন্তু ইংরেজিতে লিখছি আর কি। মাস ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর destroyed in a chemical reaction। কোনো রাসায়নিক বিক্রিয়ার সময় কোনো ভরের ধ্বংস হয় না বা মৃত্যু হয় না কোনো, যা মানে মানে ভরের সংরক্ষণ রীতি অনুযায়ী একই থাকে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট বোঝা গেল 1 নম্বর ল জন্মের মতন ক্লিয়ার হয়ে গেছে। আমাদের 2 নম্বর ল হচ্ছে ইম্পর্ট্যান্ট অতটা নয়, তবু আমাদের পড়ার খাতিরে পড়ে রাখতে হবে, জেনে রাখতে হবে। ল অফ কনস্ট্যান্ট, ধ্রুবক, প্রপোর্শন অর মানে এই প্রপোর্শন মানে অনুপাত, আর কনস্ট্যান্ট মানে ধ্রুবক মানে ল। তারপর আমি বলে দিচ্ছি আর একটুখানি বুঝিয়ে দেবো ব্যাপারটা। ল অফ ডেফিনাইট, একই মানে আর কি, ডেফিনাইট প্রপোর্শন। এর ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তাহলে, এটা আমি লিখছি না পুরোটা, ব্যাপারটা দাঁড়াচ্ছে কি বলতো, এই যে মানে এর ব্যাপারটা যেটা মানে ক্লিয়ারলি যেটা দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে যে কোনো মনে করো জল মানে H2O, তা এই যে ল অফ প্রপোর্শন মানে এই সূত্র কিন্তু মেনে চলছে ওখানে, মানে একটা প্রপোর্শনালি হবে, তোমার নির্দিষ্ট প্রপোর্শনালি, মনে করো মানে H আর O দিয়ে জল তৈরি হলো, মানে ওয়াটার তৈরি হলো, এই যে ওয়াটারের মধ্যে কতটা কি থাকছে তার যে অনুপাত, এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। এ নয় যদি মনে করো এইটুকু জলের মধ্যে যে মানে যা ভাগ থাকবে অক্সিজেন আর হাইড্রোজেনের, অনেক পরিমাণ জলরাশির মধ্যেও সেই ভাগ একই থাকবে। এটাকেই বোঝানো হয়েছে এই ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন অফ ল অ্যান্ড হচ্ছে অর ল অফ ডেফিনিট প্রপোর্শনস। মাই ডিয়ার স্টুডেন্ট বোঝা গেল? তাহলে আমরা এখনো কি পড়লাম? আমরা পড়লাম অণু কাকে বলে, পরমাণু কাকে বলে, আর তারপরে মানে পড়লাম হচ্ছে অ্যাটমিসিটি পড়লাম, তারপরে আমরা পড়লাম অ্যানায়ন পড়লাম, ক্যাটায়ন পড়লাম, তারপরে আমরা দুটো লও পড়ে ফেললাম। এগুলো কি সব আমাদের ক্লিয়ার হয়েছে? তাড়াতাড়ি আমাকে একবার জানিয়ে দাও, তাহলে আমি পরের দিকে একটু একটু করে সামনের দিকে এগোবো। কোনো কঠিন লাগলে তাও জানাও যে স্যার কঠিন লাগছে, ঠিক আছে? যদি জানাও যে স্যার কঠিন লাগছে খুব, তাহলেও জানাতে পারো, আমি আস্তে আস্তে করে সারাদিন একটা জিনিস বোঝাবো। যদি তোমরা বলো স্যার বুঝতে পারছেন, তো সারাদিন আমি একটা জিনিস বুঝিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বলো স্যার এক্সাম ওরিয়েন্টেড, আপনি চলুন আমরা একটু মেকআপ করে নেবো স্যার, আমরা দরকার হলে আর একটু মন দিয়ে পড়বো, সিনসিয়ার থাকবো, তাহলে আমি আরও সুন্দর করে সামনের দিকে এগিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। শুধু তোমাদের ওপরে মানে বলছি। দেখো আমি এই দুটো ল সম্পর্কে একটুখানি বলে দিই আর একবার, তোমাদের অনেকের প্রবলেম আছে। দেখো লজ অফ কেমিক্যাল যত তাড়াতাড়ি বুঝবে না তত তাড়াতাড়ি আমি চ্যাপ্টারটাকে ক্লোজ করতে পারবো, এটা বুঝতে হবে। তো লজ অফ কেমিক্যাল কম্বিনেশন মানে রাসায়নিক সমন্বয় সূত্র যেটা, তো এর শক্তি মানে আমরা শক্তি সংরক্ষণ পড়েছি, এটা হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র। ভরের সংরক্ষণ মানে ভর তৈরি হয় না, ভর মানে ক্রিয়েট হয় না, ভর নষ্টও হয় না বা ধ্বংসও হয় না কোনো কেমিক্যাল রিয়াকশানে।
সেটাই হচ্ছে 1 নম্বর সমীকরণ। এটা তোমরা জানো। 2 নম্বর সমীকরণ হচ্ছে এই যে বললাম কোনো একটা মানে এলিমেন্ট, কোনো একটা মানে সাবস্টেন্স তৈরি হচ্ছে কোনো অনেক কিছু দিয়ে, আমি অনেক কিছু দিতে মনে করো H2SO4, এটা দিয়ে কি হচ্ছে হাইড্রোক্লোরিক সালফিউরিক অ্যাসিড তৈরি হচ্ছে। তো এই যে সালফার, অক্সিজেন, এই যে H2, মনে করো আমি বোঝাতে চাই যে এইটুকুনি সালফার মানে H2SO4 এর মধ্যে এই যে যা অনুপাত আছে, অক্সিজেনের যে অনুপাত আছে, হাইড্রোজেনের যে অনুপাত আছে, এসের যে সালফারের যে অনুপাত আছে, তুমি যদি মানে 10 কুইন্টাল সালফিউরিক অ্যাসিড তৈরি করো তার মধ্যেও কিন্তু একই থাকবে। শুধু এইটুকু আমি বোঝাতে বলেছি, আর কিচ্ছু না স্যার। ঠিক আছে, তাহলে একদম ক্লিয়ার হয়ে গেছে দুটো ফর্মুলা। আমরা যা যা এগোচ্ছি খুব সুন্দর করে কিন্তু সামনের দিকে সাবলীলভাবে এগোবো। তাহলে এবার আমরা যেটুকু আস্তে আস্তে করে আমরা যাচ্ছিলাম সেখান থেকে আমরা আস্তে আস্তে করে চলবো। ঠিক আছে, চলো নেক্সট। দেখো এইসব জিনিস নিয়ে অনেক অনেক রকম করে নাটক করা যায় ব্যাপারগুলোকে নিয়ে, কিন্তু ওই অত দরকার নেই। যেটুকু দরকার সেটুকু না পড়িয়ে হাজা ভাজা পড়িয়ে লাভ আছে? কোনো লাভ নেই। আমি তো মনে করি তার মধ্যে আরও ক্ষতি আছে। সেই জন্য সিস্টেমকে অ্যাপ্লাই করেছি যে এইটুকু পড়তে হবে আমাদের। তারপরে তো এই চ্যাপ্টারের একটু মানে কিছু অবজেক্টিভ টাইপের কোশ্চেন দেবো, সেগুলো পড়বে, দেখবে সব ইজি হয়ে যাবে। তাহলে আমরা আরেকটা জিনিস এখান থেকে বুঝে নেব। আচ্ছা, মলিকুলার মাস কি স্যার? মলিকুলার মাস হচ্ছে একটা জিনিস বুঝতে হবে। মনে করো অ্যাটমিক মাস অফ হাইড্রোজেন, মনে করো হাইড্রোজেন, এই কথাটা একটা জেনে নিই আমরা, কথাটার মানে বুঝে নেবো। অ্যাটমিক মাস, পারমাণবিক ভর অফ হাইড্রোজেন কি হবে স্যার? হাইড্রোজেন এটা হচ্ছে কি 1 ইউনিট, সহজ করে জানো 1 ইউতে হচ্ছে ইউনিট, 1 ইউনিট। তো এই 1 ইউনিটস কেন 1 ইউনিট কেন? কারণ এইচের মানে তো 1, তার জন্য 1। যদি তোমাদেরকে এবার জিজ্ঞেস করবো তাহলে তোমরা বুঝে যাবে। আমাকে আমি বললে হবে না, সব কিছু আমি বললে হবে। তোমরা এবার অ্যান্সারটা বলবে। অ্যাটমিক মাস অফ অক্সিজেন, এটা তোমরা আমাকে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা বলো কত হবে। এটা যদি 1 হয় তাহলে এটা কত হবে? তোমরা কিভাবে বের করবে হয়ে আমাকে জানাও স্যার এটা হবে, তাহলে আমি বুঝবো তোমরা অলসো কারেক্ট। ঠিক আছে, তাড়াতাড়ি জানাও। হয়েছে বাবু? এই তো প্রত্যেকে খুব সুন্দর করে বলেছো, খুব ভালো। এই মানে কে যেটা একজন বলছিস অ্যানায়ন আর ক্যাটায়ন, এটা তোরা এসব প্রশ্ন তুলিস কেন বাবু? আমি কি তোদেরকে ভুল পড়াবো নাকি? ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভ চার্জ, আয়ন্স আর অলসো নোন ক্যাটায়ন্স। পজিটিভ চার্জ হলে ক্যাটায়ন্স আর নেগেটিভ চার্জ হলে হচ্ছে অ্যানায়ন্স। এটা বুঝতে হবে তোদেরকে। ঠিক আছে, এইগুলো বারবার মিস করিস না তোরা। আর যেটা বোঝাচ্ছি সেটা ভালো করে বোঝ, না হলে টাইম নষ্ট হয়ে যাবে, তখন দেখবি তোদের খারাপ লাগবে ব্যাপারটা। ঠিক আছে, তাহলে আমার কথা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা অলরেডি বুঝে গেলাম যে এই যে মানে মলিকুলার মাসটা কি। আমি এ নিয়ে আর বেশি মতামত মানে মাতব্বারি না করে তোমাদেরকে কিছু কনসেপ্ট ক্লিয়ার করব। আচ্ছা, ওই যোজ্যতা ফুজ্যতা তোমাদেরকে পড়াতে হবে না তো? যোজ্যতা, ভ্যালেন্সি ওগুলো তো জানো মোটামুটি, একটা আইডিয়া আছে। ওগুলো একদম বেসিক জিনিস, এক্সামে খুব একটা আসে না বলে আমি আর মানে ইয়ে করছি না। আমি এবার প্রত্যেকে একটু মেন জায়গায় আছি। এবার তোমরা আমাকে মলিকুলার মাস আমাকে বলবে। ঠিক আছে, সুমন বিশ্বাস 16 কি করে হবে বুঝতে পারলে না? অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে অক্সিজেনকে O2 বলি না, ও মানে কত 8, আর হচ্ছে দুটো আছে তাই, সরি অক্সিজেন হচ্ছে 16। তো অক্সিজেনের মানে ইয়ে কত, সরি মানে অক্সিজেনের তোমার পারমাণবিক ভর কত? 16, তাই দুটো আছে মানে সরি অক্সিজেনের 8, তো সরি O2 তাই দুটো আছে। ঠিক আছে, তার জন্য 16 হলো। ঠিক আছে, এই যে অক্সিজেন মানে তো 8, তার জন্য কি হলো 16 হলো। ও সরি 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 মোল আমি আচ্ছা আমি আরেকবার বলছি, দাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দাও সরি আমি তোমাকে দেখিয়েছি। ওটা না আমি ইয়ে করেছি। দেখো আমি তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করছি। দেখো H2O, ঠিক আছে, কি আমার সঙ্গে লেখো কন্টেইনস, আমার সঙ্গে লেখো কন্টেইনস 2 হাইড্রোজেন, আমার সঙ্গে লেখো 2 হাইড্রোজেন অ্যাটমস অ্যান্ড 1 অক্সিজেন অ্যাটমস। কী করে হলো স্যার? আমরা এরমভাবে বের করবো। লেখো মলিকুলার মাস অফ ওয়াটার,
ঠিক আছে, এখানে আমরা লিখবো কীরকম করে দেখো, 2 × 1 দুটো আছে তাই, ঠিক আছে, প্লাস 1 × 16। এবার দেখো 18 ইউনিট। বুঝতে পারলে কিনা আমায় জানাও। দেখো এবার বুঝতে পেরেছি কিনা জানো, তোমাদের যে জায়গাটা কনসেপ্ট ক্লিয়ার ছিল না, এবার কনসেপ্টটা ক্লিয়ার। একটা জলকে নিয়ে আমি তোমাকে বিচার করে দিলাম, জলকে দিয়ে, ঠিক আছে, দেখো জলকে দিয়ে বিচার করে দিলাম। তা আমি তখন তোমাকে আমি অন্য মনস্ক থাকার ফলে তোমাকে ভালো করে আমি দেখাতে পারিনি। এবার দেখো তুমি ক্লিয়ার বুঝেছো কেন, জলকে দিয়ে আমি বিচার করলাম। এরকম আমি বিচার অনেকগুলো দিয়ে করাবো, তাহলে আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। সেরকম মনে করো NH3, তোমরা বলো আমাকে বাবু NH3, সরি NH3টা তোমাকে আমার বলো স্যার, তাড়াতাড়ি বলবে, দেরি করবে না। NH3 কী হবে, NH3 কী হবে, তাড়াতাড়ি বলবে। NH3 বলবে। 17 হবে না, 18ই তো হচ্ছে। 2 1 2 এর 2 আর 1 হচ্ছে 16, 18। এটাও কেউ বলতে হবে তোমাকে, আমাকে ইয়েটা বলবে, NH3 বলবে, NH3 বলবে তাড়াতাড়ি। সুমন বিশ্বাস ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে বাবু, ভেরি গুড। আচ্ছা পরে আমাকে NH3টা বলবে, তাড়াতাড়ি করে বলবে NH3, তাহলে আমি বলবো তোমার আস্তে আস্তে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। মলিকুলার মাস অফ অ্যামোনিয়া, এটা তো অ্যামোনিয়া, তো তাহলে আমরা লিখবো মলিকুলার, আমি এমনি লিখছি, এটা লেখার দরকার নেই, মলিকুলার মাস অফ অ্যামোনিয়া, অ্যামোনিয়া NH3। তোমরা বলতে পারবে বাবু এটা, তাড়াতাড়ি করে বলো, সুন্দর করে বলো। N মানে কি স্যার, N মানে হচ্ছে স্যার কত, 1 × 14 প্লাস 3 × 1, এই যে H তিনটে আছে তাই, তাহলে কত হলো স্যার, 14 + 3 17 ইউনিটস, মানে ইউ দিয়ে লিখলে হয়ে গেল। বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে তোমরা আমাকে একটা করে দাও তো, HCl করে দাও তোমরা আমাকে, HClটা হাইড্রোক্লোরিক অ্যাসিড করে দাও, তাড়াতাড়ি করে দাও। এগুলো আমি যেগুলো বলছি সেগুলো করে দাও। H2 করে দাও, H2 করে দাও, HCl করে দাও, পরপর লিখে দাও আমাকে। তারপরে করবে হচ্ছে SO2 করে দাও, SO2 করে দাও, এগুলো করে দাও আমাকে। করে দাও তাড়াতাড়ি। তাহলে HCl কি হবে স্যার, HCl হবে হচ্ছে 1 × 1, তোদের মতো করে একদম যোগ বিয়োগ করে করছি। তাহলে 1 × কত, CL হচ্ছে 35.5, তার মানে দাঁড়াচ্ছে 36.5 ইউনিট। ওকে, H2 মানে কি স্যার, 2 × 1 মানে 2, সেটা আগেও করেছি। তার মানে SO2 কত হবে, 32, মানে এই যে S হচ্ছে সালফার 32, ঠিক আছে, প্লাস হচ্ছে 2 × 16, তাহলে কত হলো স্যার, 64 ইউনিট। ওকে, হ্যাঁ সন্তু, আমি একটু ক্লাসে আছি, তোমার যদি খুব এমার্জেন্সি থাকে তুমি বলো, তোমার এমার্জেন্সি থাকে বলো, বলো বলো। হ্যাঁ আমি তাহলে ওই তোমাকে ইয়ে করে দেবো, সব লিখো না, যে পরিমাণ দেওয়ার কথা ছিল ওইটা লিখে দাও। 21-এর কথাই ছিল কি, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে তাই করে দাও, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ওকে, এদের কি কে রে বাবু, এই যে কিছু বললে তো আবার রাগ করবি তোরা, অমিতাভ প্রামাণিক। তাহলে তোর সার্টিফিকেটগুলো যদি গভর্নমেন্ট এখন নিয়ে নেয় তাহলে তুই কি করবি বল, এই জিনিসটা বুঝতে পারছিস না। এই যে মাস মানে দেখেছিস তো, এই দুটোর মাস মানে এইচের মাস কত, 1 × 1, আর এর হচ্ছে এর মাস হচ্ছে 1 × 35, মানে এখানে একটা HCl একটা আছে, H একটা আছে, তার মানে এইচের একটার জন্য 1 × 1 করেছি, আর প্লাস 1 × এই 35 হচ্ছে কার, এই CL এর জন্য, CL এর মাসের জন্য 35। এটাকে বুঝতে অসুবিধা আছে? আবার দেখো সৌম্যদীপ বলে, এরা মাথায় কিছু নেই, শুধু ওই চা খাবে, বিস্কুট খাবে, আর এখন ঘুরে বেড়াবে, আর কি করবে? এই না বুঝলে বল। অ্যাটমিক, এটা হচ্ছে কিন্তু ওয়েট, মাস, সরি ভর, এটা ভর সংখ্যা, এটা ভর সংখ্যা, ভর সংখ্যা কিন্তু, ঠিক আছে। আচ্ছা তাহলে তুই আরো দুই একটা কর, তাহলে করলে আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে।
ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় কখনো এক মোলে কার্বনের একটা মোলে দরকার নেই, অত অত ইম্পর্টেন্ট জিনিস নয়, এটা দরকার নেই, এটা চলো পরেরটা চলে যাচ্ছি আমি। ঠিক আছে, আচ্ছা কিছু অঙ্কের মধ্যে দিয়ে আমরা যদি যাই তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমাদের ব্যাপারটা। দাঁড়াও, আচ্ছা এইগুলো আমরা বের করব। আমরা কি বের করব স্যার? 48 গ্রাম অক্সিজেন গ্যাস। এর মধ্যে কোয়েশ্চেনটা মনে করে এরকম, এই কোয়েশ্চেনগুলো আসবে কীরকম কোয়েশ্চেন আসবে দেখো। লেখো ফাইন্ড দ্য নাম্বার অফ মোলস অফ, বল তাহলে মানে নাম্বার অফ মোল বের করতে হবে। কার মধ্যে নাম্বার অফ মোল বের করতে হবে? 1 নম্বর আমি একটা কোয়েশ্চেন প্রথমে দিয়ে শুরু করি, বাকি তোমাদেরকে দিয়ে আমি করাবো। 48 গ্রাম অফ অক্সিজেন গ্যাস, মানে 48 গ্রাম অক্সিজেনের মধ্যে কতগুলো মোল আছে তোমরা এটা করে আমাকে দেখাও। ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। মানে এই জিনিসটা একদম সহজ জিনিস করেছে, এগুলো তোমাদের 7-8 থেকে সব শিখে নেওয়া উচিত। শেখোনি যে সব স্যারদের কাছে পড়েছে, তারা তোমাকে শেখায়নি, টাকা নিয়েছে আর মাস গেলে রসগোল্লা খেয়েছে, এই আর কি বলবো, এর থেকে আর বলার কিছু নেই। এগুলো আমাকে শেখানোর দরকারই না। ঠিক আছে, তোমরা আমাকে বলবে অ্যান্সারটা কত হবে। এইসব পারলে বুঝতে হবে যে এইসব থেকে আসে অঙ্ক, গ্রুপ ডিতে আসবে, সব জায়গা থেকে আসবে, এই সব জায়গা থেকে। তাহলে আমরা একটু একটু করে ভেঙে ভেঙে করার চেষ্টা করি আমার প্রিয় স্টুডেন্টের জন্য। মলিকুলার ওয়েট না হলে আবার বলবে স্যার আপনি করে দেননি, একটা রাগ টাগ তোমাদের মধ্যে হবে। তাহলে অক্সিজেন গ্যাস বলেছে, অক্সিজেন গ্যাসের মধ্যে তাহলে ওয়েট হচ্ছে, মলিকুলার ওয়েট কত স্যার? O2 এর মধ্যে 2 × 16, এটা আমরা আগের থেকে বুঝে নিয়েছি, 32 ইউনিট। ওকে, তাহলে আমরা এখানে লিখবো স্যার, এবার লিখবো মাস অফ ওয়ান মোল অফ O2 কত পেলাম স্যার? 32 গ্রাম পেয়েছি, এই যে পেলাম। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমাদের মানে কি বলবো স্যার, এক মোল O2-তে কত গ্রাম আছে? 32 গ্রাম আছে। ঠিক আছে, তাহলে স্যার 32 গ্রাম অফ O2, 32 গ্রাম O2-তে কি থাকবে স্যার? 1 মোল থাকবে। এটা আমরা এখান থেকে জাস্ট ঘুরিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এবার কত আছে? 48 গ্রাম, সব এম দিয়ে দিই, 48 গ্রাম অফ O2। তাড়াতাড়ি মাথাটাকে ঘোরাস না, এমনি হালকাভাবে নেই ব্যাপারটা। 1 × 48/এই 32, ওখানে চলে এলো 32। এবার কাটাকুটি কর মাই ডিয়ার স্টুডেন্ট, 3/2 আর 1.5 মোল। কেসটা বুঝলে আমাকে একবার জানিয়ে দে, সবাই আমাকে একবার জানিয়ে দিয়েছে স্যার কেসটা বুঝে গেছি। এরকম অঙ্ক আসে এক্সামে, একদম ভুরি ভুরি এরকম আসবে। 48 গ্রাম অক্সিজেন গ্যাসের মধ্যে কি আছে, কি পরিমাণ মোল আছে, মানে 800 কোয়েশ্চেন আসবে কি 48 গ্রাম অক্সিজেনের মধ্যে কি পরিমাণ মোল সংখ্যা কত। এই হচ্ছে স্যার অঙ্ক, কিচ্ছুটি নেই এখানে, শুধু ওয়েটটা বের করলাম স্যার 32 ইউনিট, আর হচ্ছে মলিকুলার ওয়েট, আর হচ্ছে মাস অফ মোল কত, 1 মোলে হচ্ছে সমান সমান 32 গ্রাম। তাহলে 32 গ্রাম O2 সমান সমান 1 মোল, উল্টে করে নিলাম। এবার 48 সমান সমান কত, মুখে মুখে হবে স্যার। ঠিক আছে, ওকে তোরা করবি। এবার আমি স্যারকে আর বুড়ো মানুষ স্যারকে দিয়ে আর কি করাবি তোরা, এবার তোরা আমাকে করে দে এগুলো, তোরা আমাকে 2 নম্বর পয়েন্ট করে দে। তোরা যদি করে দিস তাহলে বুঝবো তোরা সার্থকভাবে বুঝেছিস অফ H2O মলিকুলস। এবার বল তোরা এটা করে দে, তাড়াতাড়ি করে দে, আমাকে তাড়াতাড়ি করে দে স্যার। 18 গ্রাম মলিকুলের মধ্যে কত মোল আছে? নাম্বার অফ মোল কত মোলস আছে? কর তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর বাবু, তাড়াতাড়ি কর। আগ লাগা দো ইয়ার, আগ লাগা দো। তাহলে প্রথমে কি করব, মোলার মাস বের করে নেবো, তাই তো। মাস অফ কি স্যার? H2O, 2 × 1 + 16 = 18 গ্রাম পার মোল।
ঠিক আছে? হ্যাঁ শঙ্কর, মর্নিং মর্নিং। হ্যাঁ হ্যাঁ আমি ব্যস্ত আছি, তোর সঙ্গে সন্ধ্যের সঙ্গে কথা হয়েছে আমার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হয়েছে, তাহলে আমাকে করে দিতে হবে, ইয়েস আর নো বলো, তাড়াতাড়ি বলো, আমাকে করতে হবে না তো? অন মোল, ঠিক আছে? তাহলে নাম্বার অফ মোলস ইকুয়াল টু হচ্ছে ফর্মুলা কি স্যার? মোল হচ্ছে গিভেন মাস, আমি আর একটু ডেসক্রিপটিভ করে দিলাম, মোলার মাস মানে 18/18 ইকুয়াল টু 1 মোল, ঠিক আছে? আগে কিন্তু আমি এখানে একটা স্ক্রিপ্ট করেছিলাম একটুখানি, তোমরা পরেরটা করে দাও, তাহলে বুঝে নেবো আমরা। তাহলে এইটা বলো, 3 নম্বর অঙ্কটা করো। 22 গ্রাম 22 গ্রাম অফ CO2, যারা এখনও বোঝনি তারা এখনও বুঝে যাবে, যারা এখনও বোঝনি তাদের জন্য। CO2 গ্যাস কত মোল আছে? নাম্বার অফ মোল, মোল তাড়াতাড়ি জানাও, দেখবে মন্ত্রের মতো হয়ে যাবে। তাহলে আমার সাথে সাথে যারা পারছো না তারা প্রথমে কি বের করবো? মোলার মাস অফ CO2, তার মানে 12, কার্বনের 12 আর O2 হচ্ছে 2 × 16 ইকুয়াল টু হচ্ছে 32। যেগুলো মুখে মুখে করবে, এ পাগলরা লিখে লিখে করে, আমি পাগল তাই লিখে লিখে করছি, ঠিক আছে? গ্রাম পার মোল। তাহলে এবার 44 গ্রাম পার মোল, সরি লেখো 44 গ্রাম অফ CO2 ইকুয়াল টু হচ্ছে 1 মোল, ঠিক আছে? তাহলে 22 গ্রাম CO2 সমান সমান কত স্যার? তো হাফ বোঝাই যাচ্ছে, 1/44 × 2 মানে হচ্ছে 0.5 মোল, ঠিক আছে? আর এটাকে এই ফর্মুলা যদি এই পর্যন্ততে তোমার অ্যান্সার বেরিয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আমাদের যে নৈতিকভাবে যে ফর্মুলাটা আছে, সেটা আরেকটা যে ফর্মুলা আমরা ইউজ করছি এতক্ষণ ধরে, সেটা আমরা আরেক লাইন লেখো ফর্মুলা বের করার জন্য। না, অরিজিনাল যে ফর্মুলা, নাম্বার অফ মাস, নাম্বার অফ মোলস বের করতে গেলে এই যে গিভেন মাস একই আসবে, শুধু ফর্মুলা গিভেন মাস বাই মোলার মাস। তো কত স্যার? 22/44 ইকুয়াল টু, কখনো কখনো যদি আলাদা হয় তখন এটা করতেই হবে, না হলে একই অ্যান্সার চলে আসছে, ঠিক আছে? এবার তোমরা আরেকটা করে দাও আমাকে স্যার, তাহলে আমি বুঝবো তোমাদের একদম ক্লিয়ারিটি হচ্ছে, একদম ক্লিয়ার চলে এসছে তোমাদের ব্যাপারটা। বলো আমাকে স্যার পরেরটা। 51 গ্রাম অফ NH3 গ্যাস কত মোল আছে? এইগুলো মজাদার জিনিস, যদি বুঝতে পারিস তাহলে ভালো, না বুঝতে পারলে সারা জীবনও আর বুঝতে পারবি না। তাড়াতাড়ি করবি সব, প্রত্যেকে বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে আমি যদি আমার মতো করে করা একবার, মোলার মাস অফ NH3 ইকুয়াল টু 14 প্লাস 3 × 1 ইকুয়াল টু হচ্ছে 17 গ্রাম, ওকে? পার, ওহো यार 17 গ্রাম পার, ওহ
বারবার ওই সাইডে লেখা হয়ে যাচ্ছে তো চলে যাচ্ছে। গ্রাম পার মোল, ঠিক আছে, এই পর্যন্ত তো বের করছিস, প্রত্যেকে হয়ে গেছে অনেকেরই। তাহলে 17 গ্রাম অফ NH3, আমি লিখে লিখে করাচ্ছি যাতে ভুল না হয় চিরকালের মতো। তাহলে 51 কি হবে, 51 গ্রাম অফ NH3 1/17 ইন্টু 551 3 মোল। এখানে চলে আসছে, কিন্তু তুই যদি একদম লজিক্যালি বের করিস তাহলে আমি আর একটু লিখছি, ইকুয়ালটা হচ্ছে গিভেন মাস বাই হচ্ছে মোলার মাস, 51 বাই হচ্ছে 17 ইকুয়াল টু 3 মোল। ওকে, তাহলে প্রত্যেকে বুঝে গেছি মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আর অসুবিধা কিছু নেই। ওকে, ঠিক আছে, ক্লিয়ারিটি চলে এসছে। আই থিঙ্ক ক্লিয়ারিটি যখন আসে তখন এরকমভাবেই আসে। আচ্ছা, এবার কিছু কিছু সংকেত এক্সামে আসে। সংকেত মানে তোরা বুঝিস, মানে সংকেত সংকেত কীরকম লিখতে হয় তোরা সেটা তো জানিস, সবাই জানিস তো নাকি? মনে কর কিছু ফর্মুলা, ফর্মুলা আমি এরকম যদি আমি কয়েকটা ফর্মুলা লিখতে বলি তোদেরকে, ফর্মুলা লিখতে যদি বলি স্যার, ঠিক আছে, যদি ফর্মুলা। আচ্ছা, আমরা এখনও পর্যন্ত যা করাচ্ছি সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ মনে গেঁথে নেওয়ার জন্য। আমার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে এই চ্যাপ্টারের গোষ্ঠীশুদ্ধ সব আর একবার দেখে নিবি। বারবার যে জিনিসগুলো করাচ্ছি সেই জিনিসগুলোই বারবার করবি, বারবার করে করে না মাথার মধ্যে স্টক করে নে যে এইগুলোকে এই সুন্দর এরকমভাবে মনে রাখতে হবে। বেশি হাবি যাবি গাদাগুচ্ছের বারবার পড়ে এইসব করে দরকার নেই বাবা। এই রকম সিস্টেমেটিক সিস্টেমকে অ্যাপ্লাই কর, তাহলে জিঙ্গালালা একদম পুরো, ঠিক আছে। আচ্ছা, ফর্মুলা লিখতে হবে স্যার, কিসের ফর্মুলা লিখতে হবে আমি বলবো স্যার তোমাদেরকে। এবার সোডিয়াম অক্সাইডের ফর্মুলা লিখতে হবে, সোডিয়াম অক্সাইড এর ফর্মুলা লিখবো। তোমরা সব জানো, কিন্তু সিস্টেমেটিক কীভাবে লিখবো সেটা আমরা প্রথমে সিম্বল জেনে নিই। সিম্বল, সিম্বল কার সিম্বল আছে? সিম্বল হচ্ছে Na, ঠিক আছে, সিম্বল Na আর হচ্ছে সোডিয়াম অক্সাইড হচ্ছে মানে O, ঠিক আছে। তা দেখো ব্যাপারটা দেখো দাঁড়াচ্ছে কি, তাহলে এটা হচ্ছে -1 তো সোডিয়ামের, এই মানে সোডিয়ামের, সরি দাঁড়া আমি লিখে নিতে আবার বলছি, নাহলে আবার -1 ঠিক আছে। কেসটা বুঝতে পারছো কিনা দেখো, তাহলে ফর্মুলা দাঁড়াচ্ছে কি Na2O। কেসটা বোঝা গেল? দেখো তো, মানে এই যে এর যে এইটা ছিল আর এর ছিল এইটা, আমি আগেও দেখিয়েছি তোমাদেরকে। তা এরটা ওর ঘাড়ে চলে যাচ্ছে, মানে এইটা চলে যাচ্ছে এর ঘাড়ে আর এরটা চলে যাচ্ছে এর ঘাড়ে। দেখো সেরকমভাবে সিস্টেমটা দেখিয়েছি, এটা সংকেত। এবার যদি ঠিক তোমরা আমাকে লিখে দেখা হচ্ছে, মুখস্থ লিখবি না বুঝে লিখবি। অ্যালুমিনিয়াম, আমি কিন্তু একদম পরিষ্কার স্টেপ বাই স্টেপ যাচ্ছি না, একটু ফাঁকি ঝুঁকি দিয়ে মানে একটু তাড়াতাড়ি করে চলে যাচ্ছে, নিয়ম টিয়ম বেশি শেখাচ্ছি না। আমি ধরে নিচ্ছি একটা জায়গায় তোরা জানিস, তার জন্য দেখ যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু করতে হবে। বেকার বেকার লেখো, হ্যাঁ যোজ্যতা 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 ভ্যালেন্সি দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা বল তোরা। অ্যালুমিনিয়াম ক্লোরাইড বলবি, করতে করতে শিখে যাবি সব। আরে ওয়াসিম বুলবুল সার্টিফিকেটটা জমা দিয়ে আয় মাধ্যমিকে বোর্ডে। তোকে এই লজ্জার কথা বললে অন্যরা হাসাহাসি করছে এতক্ষণ ধরে। এর ভ্যালেন্সি তোরা জানিস না নাকি বল? এটা না হলে বল যে জানিস না, সেখান থেকে আরবার 2 ঘন্টা আমি লয়েস করে পড়াই। তাহলে একজনের যোগ্যতা আর একজনের ঘাড়ে চলে যায়, এই তো বাংলা কথা নাকি বল? একজনের যোগ্যতা আর একজনের ঘাড়ে চলে যায়, তাই আর কিছু না। কার যোগ্যতা কার ঘাড়ে চলে যায়? যোগ্যতা বলা যায়, চার্জ বলা যায় ওকে, ঠিক আছে। এই যে অ্যালুমিনিয়াম একটা লিখলাম, অ্যালুমিনিয়াম, আর এই পাশে লিখলাম Cl লিখলাম, ঠিক আছে। তাহলে অ্যালুমিনিয়ামের কত স্যার? অ্যালুমিনিয়ামের হচ্ছে -1, সরি অ্যালুমিনিয়াম হচ্ছে +3, এর নিচে লিখলাম। আর এর কত স্যার? -1, এই তো। এবার দেখ তাহলে এইটা এর ঘাড়ে চলে যাবে আর এই যে -1টা এর ঘাড়ে চলে আসবে,
ঠিক আছে, মাইনাস তো হয় না, ওরমভাবে লিখতে নেই, শুধুমাত্র এই সাইনটা এরকম AlCl3। বুঝেছিস? তাহলে এটা কঠিন দেখে দেবো, তাহলে এটা কর, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা বল, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাড়াতাড়ি বল, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ভেরি কুইক বলবি, দেরি করলে মারপিট দাঙ্গা হয়ে যাবে, কিন্তু দেরি করলে মারপিট দাঙ্গা হয়ে যাবে। সিম্বল কি ছিল স্যার? Mg আর OH, এটা OH, তাই তো, OH-টা ব্র্যাকেটে রাখতে হয়। তাহলে স্যার Mgর কত স্যার? +2 চার্জ, ঠিক আছে, আর এর কত স্যার? এই OH-এর হচ্ছে -1, এটা জানতে হবে তোমাকে। এবার কি হবে স্যার? এটা এদিকে চলে যাবে আর এরটা এর ঘাড়ে চলে আসবে, তার মানে দাঁড়াচ্ছে Mg। এ পরীক্ষায় আসবে থোড়ি, এ পরীক্ষা আসে নাকি সব বেকার বেকার চিজ, এগুলো সব পরীক্ষায় আসবে না, সব এগুলো এমনি শেখাচ্ছি, এই সংকেতগুলো মুখস্থ রাখলেও চলবে, ঠিক আছে। আচ্ছা, এবার তোদের একটা কাজ করতে হবে, কিছু কম্পাউন্ডের রিপ্রেজেন্টেশন তোরা মুখস্থ করবি। পরীক্ষাতে কখনো কখনো তার নাম ভুলে যাস তোরা, এগুলো আসে না, অনেক সময় দেখবি অ্যালুমিনিয়াম সালফেটের অ্যালুমিনিয়াম, এগুলো তোরা মুখস্থ করে রাখবি, সংকেতগুলো মুখস্থ করে রাখবি। কি করে হয় অত আর জানার দরকার নেই, তোরা মুখস্থ রাখবি যে অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কি হবে। আচ্ছা, তারপরে মুখস্থ করে রাখবি হচ্ছে ক্যালসিয়াম, এ সংকেত ডাইরেক্ট চলে, সংকেত জিজ্ঞেস করে এক্সামে, ঠিক আছে। ক্যালসিয়াম ক্লোরাইড, এর সংকেত কি হবে। তারপর হচ্ছে পটাশিয়াম সালফেট, এর সংকেত কি হবে, এইগুলো এক্সামে আসে। পটাশিয়াম সালফেট তোরা প্রত্যেকে লেখ। তারপরে হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, এর সংকেত কি হবে, ঠিক আছে। তারপরে ক্যালসিয়াম কার্বনেট, কার্বনের সংকেতগুলো একটু মুখস্থ রাখতে হবে তোদেরকে, ঠিক আছে। যারা যারা পারবি তারা তারা আমার সাথে সাথে লেখ। CaCO3, KNO3, K2SO4, তারপর হচ্ছে CaCl2, তারপর হচ্ছে Al2SO4 এই থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, ঠিক আছে। আশা করি কেসটা বুঝতে পেরেছিস তোরা। কিছুই কি বুঝতে পেরেছিস? কিছু তো বোঝার নেই, বললাম মুখস্থ করতে হবে, আর কি পাগল ছেলে সব, মানে কিছুই বোঝার নেই, মুখস্থ করতে বলে, কারণ এর থেকে আসে এই সংকেতগুলো ডাইরেক্ট দিয়ে দেয় যে এই সংকেতগুলো কি করে এলো, এই হচ্ছে ব্যাপার। প্রশ্নটা সেখানে আমার, আর কিছু না, প্রশ্নটা আমার সেখানেই, যেখানে আমরা আটকে যাব সেখানেই প্রশ্ন আমাদের, ঠিক আছে। বেশি গাদাগুচ্ছের পড়াশুনো করতে নেই, শুধুমাত্র বুদ্ধি করে, বুদ্ধি অ্যাপ্লাই করে পড়াশুনো করো। আচ্ছা, বুদ্ধি অ্যাপ্লাই করে করলেই তোমার জিনিসটাকে কাজে লাগবে, না হলে বেকার হয়ে যাবে, বেকার হয়ে যাবে, এই বেকার হয়ে যাবে। হ্যাঁ, একটা কোশ্চেন তোরা আমাকে বল, অ্যান্সারটা তোরা দেখবি, যদি কোশ্চেনটা এরকম আসে তোরা আমাকে বল কোশ্চেন, ভালো কোশ্চেন পেয়েছি একটা। হোয়াট ইজ দ্য মাস অফ 0.2 মোল অফ অক্সিজেন অ্যাটমস? তাড়াতাড়ি আমাকে করে দে, তাড়াতাড়ি আমাকে করে দে। তাড়াতাড়ি আমাকে করে দে, এটা দেরি করবি না, দেরি করলে হবে না, তাড়াতাড়ি আমাকে করে দে। যদি বুঝিস তাহলে বুঝবো যে তোরা বুঝেছিস, আর না যদি বুঝিস তাহলে আমাকে আবার করে দিতে হবে তোদেরকে। দারুণ জিনিস, দারুণ জিনিস। একজন ভুল লিখলে লাগাতার ভুল লিখতে থাকবে। আচ্ছা চল বাবু, একবার আমরা দেখে নিই ব্যাপারটাতে কি বলা হয়েছে। মাস মানে ভর অফ 1 মোল
ও অক্সিজেন অ্যাটমস কত স্যার? আমরা জানি 16 গ্রাম। ওকে, এটুকু তো জানি। এবার তাহলে মাস অফ 0.5 0.2 মোল ও অ্যাটমস ইকুয়াল টু কত হচ্ছে? 16 ইন্টু 0.2 ইকুয়াল টু হচ্ছে 3.2 গ্রাম। সব কাটছিস কেন রে বাবু? তাহলে পরে আর একটা কর, তোরা যদি বুঝতে পারছিস তাহলে আমাকে এইটা করে দে। পরে আর একটা অঙ্ক, ওই একই কোশ্চেন মনে কর। 0.5 মোল, আমি জাস্ট ঘুরিয়ে দিচ্ছি, ওয়াটার মলিকিউলস। কারো যদি বুঝতে অসুবিধে হয় মাথা ঠান্ডা করে ক্লাসের পরে আরেকবার দেখে নিবি, একদম লাইফ টাইম মনে থেকে যাবে। তাহলে 0.5 মোল ওয়াটার মলিকুলস, মানে এখানে কি চেয়েছিলাম? হোয়াট ইজ দ্য মাস অফ, এখানে এক কোশ্চেনের সাথে জুড়ে যাবে কি? হোয়াট ইজ দ্য মাস অফ, তারপরে এত বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। আর যে হতচ্ছাড়াগুলো পারবি না তাদের জন্য আমার এটা লেখা, মাস অফ ওয়ান, এত লিখতে হবে না, মুখস্থ মনে মনে হয়ে যাবে। অফ H2O মলিকিউলস ইকুয়াল টু 18 গ্রাম। ওকে, তাহলে আমরা লিখব মাস অফ 0.5 মলিকিউলস অফ H2 মলিকিউল, মানে এত পরিষ্কার বোঝা যাচ্ছে 18 ইন্টু 0.5 ইকুয়াল টু 9.0 গ্রাম, মানে 9 গ্রাম। ওকে, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। তাহলে অসীম বুঝতে পেরেছিস বাবু, তাই তো? যাক, আলটিমেটলি সার্টিফিকেটটা জমা করতে হচ্ছে না তোর, বেঁচে গেলি এই যাত্রায়। ঠিক আছে, কোশ্চেন আরও কিছু না ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে, যদি তোর কপাল খারাপ হয় তাহলে কখনো কখনো আরও কিছু কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। ঠিক আছে, যেরকম দেবে তোদেরকে একটা একটু কঠিন দেখে আমরা করি, তোরা কঠিন বলে বেশি টেনশান করিস না। ঠিক আছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি তোদেরকে, এরকম আসতে পারে কখনো কখনো। ঠিক আছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখ, কঠিন বলে মাথা ঘামাস না, আমি পরে একটা দেখিয়েছি, লেখ লেখ আমার সঙ্গে সঙ্গে লেখ লেখ ক্যালকুলেট, এক পরের ম্যাথ, ক্যালকুলেট দ্য নাম্বারস অফ molecules of sulfur S8 present in 16 gram of solid sulfur। এটা করো বাবু, করো, এটা করো, তাড়াতাড়ি করো এটা। ক্যালকুলেট দ্য নাম্বারস অফ মলিকিউলস অফ সালফার, মানে S8 প্রেজেন্ট ইন 16 গ্রাম সলিড সালফার। 16 গ্রাম সলিড সালফারের মধ্যে কতগুলো S8 আছে সেটা বের করতে হবে তোমাকে। আমি তোমাদেরকে টাইম দিচ্ছি, তোমরা করো। আর যে বেটারা আমার পারবে না সে আমার সঙ্গে সঙ্গে লড়তে শুরু করো। লেখো মোলার, যে পারবে না যারা, কিভাবে করছি দেখো, আর যারা পারবে তারা নিজেরা করো। মোলার মাস বের করছি অফ সালফার। মোলার মাস বের করার নিয়ম হচ্ছে কি স্যার? নিয়ম হচ্ছে যে এই S8 তো বের করার নিয়ম হচ্ছে 32, সালফারের 32 তো, আর 8টা আছে, 8টা, তার জন্য 8, তার মানে 256 গ্রাম হয়ে গেল একটা। আচ্ছা, 256 গ্রাম। এবার তোমরা সবসময় জানবে না মলিকিউলস কি পরিমাণ থাকে কোনো সলিডের মধ্যে, সেটার একটা ফর্মুলা হচ্ছে নাম্বার, লিখে নাও, নাম্বার অফ S8 molecules in 256 গ্রাম অফ সলিড। এত লিখতে হবে না, আমি বোঝানোর জন্য লিখছি। সালফার ইকুয়াল টু 6 পয়েন্ট কত বল, 022 ইন্টু 10⁻23 এই সংখ্যা। ঠিক আছে, তাহলে এই সংখ্যা যদি থাকে না S8 মলিকুলের মধ্যে এত, মানে এটা এই সংখ্যাটা থাকে, সবার মধ্যে থাকে এটা। ঠিক আছে, তাহলে এবার আমরা কোশ্চেনটা লিখবো কি স্যার? নাম্বারস অফ S8 molecules in 16 গ্রাম of
সলিড সালফার, সালফার কী হবে স্যার তোমরা বলো? 6.022 ইন্টু 10⁻, কত স্যার? 23। মাথা যেন ঘুরিয়ে না যায় বাবু, 256 গ্রাম, ঠিক আছে। ইন্টু কত? 16 গ্রাম বলেছে, 16 গ্রাম, তার মানে 16 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। 16 দিয়ে গুণ করতে হবে, করে এবার অ্যান্সারটা বল, যা হয় ক্যালকুলেশন করে দেখ, ক্যালকুলেশন কর। এ তো ক্যালকুলেটার লাগবে দেখছি, এমনিও করা যাবে, ক্যালকুলেটার লাগছে। কত হয়েছে বল? আচ্ছা, অমিতাভ প্রামাণিক লিখে ফেলেছে 3.76 লিখে দিলাম, ওর কথায় লিখে দিলাম, ইন্টু 10⁻²2। হ্যাঁ, মলিকুলস। আমি অ্যান্সার দেখছি না, এটাই হতে পারে, আমি আন্দাজ করে যা আসবে আসবে, আমি দরকার নেই, মানে আমি জিনিসটাকে মানে সাজিয়ে দিলাম এরকম করে, ব্যাস করতে হবে। তাহলে এটা আমরা কী করলাম? প্রথমে যদি এরকম কোনো ম্যাথস আসে, তাহলে আমরা প্রথমে কি করলাম? প্রথমে আমরা যেটা করলাম যে মাস বের করলাম, কার? 32 × 8 করলাম। তারপর আমরা জানি এই যে এর মধ্যে কত সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা থাকে, সেটা হচ্ছে 0.0222 ইন্টু 10⁻23। তাহলে নাম্বার অফ মলিকুলস বের করতে গেলে 16 গ্রাম, 16 গ্রামে থাকবে কত? ওইটা তো মানে ছিল যে যা ওখানে 16 গ্রামে কতটা 256 গ্রামে ওটা ছিল, 16 গ্রামে নিশ্চয়ই কম থাকবে। তো সেই জন্যে ওরকমভাবে ক্যালকুলেশনটা করা হলো। মাথার উপর দিয়ে যাচ্ছে না তো? যদি কখনো কোশ্চেন কঠিন হয় তখন এরকম দিতে পারে, কিন্তু এরকম অঙ্ক না দেওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। চাপ নিস না তোরা বেশি করে, ঠিক আছে। তাড়াতাড়ি জানা। আর তোদের একটা কথা আমি বলে দিই, লিখে রাখ, একটা লাইন লিখে রাখ। তোর অনেকের লেখা হয়নি বলে লাইনটা আমি মিস করেছি বলে তোদেরকে আর একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। লেখ 1 মোল, তাহলে আরও একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা। 1 মোল ইকুয়াল টু হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 পার্টিকেলস। সুন্দর করে এটা লিখে নে, দেখবি তাহলে আর কোশ্চেন থাকবে না কোনো। এটা সুন্দর করে লিখে নে, পার্টিকেলস ইকুয়াল টু লেখ অ্যাভোগাড্রো সংখ্যা। এইটা তোদেরকে বলা হয়নি, আমি প্রথমে এটাকে আমি এড়িয়ে গেছিলাম, মানে আমার মনে ছিল না বাংলা কথা একদম। অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, অ্যাভোগাড্রো ধ্রুবক, বুঝেছিস মাই ডিয়ার স্টুডেন্ট? এটা হচ্ছে, এটাকে NA দিয়ে ডিনোট করা। এবার দেখ বুঝতে পারছিস কিনা। তাহলে যে কটা ফর্মুলা আমরা ইউজ করলাম, তাহলে এই একটা বুঝে নিলাম, মুখস্থ রাখবো। মোলস বের করার যে ফর্মুলাটা আমরা ইউজ করেছিলাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে কি স্যার? সেটা আর একবার আমি ঝালিয়ে নিচ্ছি। গিভেন মাস যে মাসটা দেওয়া আছে, আর হচ্ছে অ্যাটমিক, যেগুলো আমি ঝালিয়ে নিচ্ছি আর কি। না ঝালিয়ে নিলে তো হবে না, তোরা আমাকে বকবি না হলে। অর মোলার মাস, এগুলো আমরা ইউজ করেছি, তাই আমি আর একবার করে লিখে দিচ্ছি সুন্দর করে একদম। আমি রেড দিয়ে এইগুলো আমরা ইউজ করেছি এখানে, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, তাহলে আমরা এখানে মোলস ইকুয়াল টু, আরও যেটা অন্যভাবে যেটা বের করলাম সেটা আরেকবার একটু লিখে নাও। মোলস ইকুয়াল টু লেখো গিভেন নাম্বারস অফ পার্টিকেলস, যেটা আমরা একটু আগে ইউজ করলাম, পার্টিকেলস বাই কি স্যার? অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট। এবার মনে হচ্ছে তোদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে হয়েছে। এবার তোদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই আমি, যদি জম্মের মতন ক্লিয়ার করার জন্য আরেকটা লাইন আমার লেখা দরকার আছে। মোলার মাস তোর অনেকে হয়তো তোদের বুঝতে অসুবিধা হচ্ছিল, মোলার যে ভর, মোলার মাস, সেটার জন্য জম্মের মতন ক্লিয়ার করছি। লেখ দ্য মাস অফ 1 মোল অফ আ substance is equal to its relative atomic or molecular mass in gram। আমি সুন্দর করে সাজিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে মোলার মাস মানে দ্য মাস অফ 1 মোল অফ সাবস্টেন্স ইজ ইকুয়াল টু দ্য রিলেটিভ অ্যাটমিক অর মলিকুলার মাস ইন 1 গ্রাম। 1 গ্রামের মধ্যে যেটা থাকে সেটা আর কি, ঠিক আছে। এত কিছু না জেনেও তো হয়ে গেল সব, ঠিক আছে। আচ্ছা।
আমরা আর আর কিছু যদি বাদ থাকে, সুন্দর সুন্দর জিনিস যদি বাদ থাকে কিছু, সেটা একবার দেখে নেবো। আচ্ছা, তোরা আমাকে বলবি পরের কোয়েশ্চেনটা একটুখানি আমাকে করে দিবি তোরা, ঠিক আছে? দেখি তোরা করে দিবি তো বটে, তোরা তো না করে যাবি না। দেখছি কোনটাকে দেওয়া যায় তোকে। আচ্ছা, এইটা আমাকে তোরা করে দে বাবু। হ্যাঁ, লেখ পরের পরের অঙ্ক। নিজে যদি না করতে পারিস না, এবার খুব মুশকিল আছে। লেখ হাউ মেনি, একটু টাফ লাগছে তোদের হয়তো, কি করব বল। মেনি মোলস ডাজ, মাছ মাংস খেতে হলে, ভালো করে জীবন অতিবাহিত করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, অফ এমজি ম্যাগনেসিয়াম। কারণ এটা তাড়াতাড়ি করে দে আমাকে, তাড়াতাড়ি করে দিবি আমাকে। হাউ মেনি মোলস ডাজ 24 গ্রাম অফ ম্যাগনেসিয়াম কন্টেইন, ম্যাগনেসিয়ামের মধ্যে কত গ্রাম মোলস, কত মোল আছে, তাড়াতাড়ি কর। বুঝতে পারলে জলের মতো, না বুঝতে পারলে বিশাল কঠিন। মেরে সব হাড্ডি ভাঙতে হবে সবগুলোকে, সবগুলো। একজন 2 লিখেছে বলে সবাই গোষ্ঠী শুদ্ধ সব 2 লিখতে থাকছিস। একটু বুদ্ধি খরচা কর, বুদ্ধি খরচা কর। সবসময় স্যার বুদ্ধি খরচা করাবে তা তো নয়। আরও সুন্দর সুন্দর করে আমি বোঝাবো যদি তোরা বুঝতে চাস। ভেরি গুড, অ্যান্সার ঠিক হচ্ছে। তাহলে বাবু তোরা, আমি তো লিখেছিলাম না স্যার মোলস, মোলস মানে কি একটুখানি তোর মুখস্থ করে রাখতে হবে তো, বারবার আমি লিখে যাচ্ছি। গিভেন মাস অফ এমজি বাই কি স্যার, বাই হচ্ছে অ্যাটমিক মাস অফ এমজি। গিভেন মাস কত দিয়ে আছে স্যার, এই দেখো গিভেন মাস দিয়ে আছে 24, আর অ্যাটমিক মাসও এর কত 24। তো এটা কাটাকাটি করলে কত, 1 মোল হয় না? বুঝেছিস তো কথাটা, বুঝেছিস কথা বুঝতে পেরেছিস প্রত্যেকে? আমি না বুঝলে বল, তাহলে আরেকটা কর, গাধার দল আরেকটা কর। তোরা পারবি না বোঝালো বুঝবি না তোদের আর। হ্যাঁ, পরেরটা করবি। কতক্ষণ পারবি না, ততক্ষণ আমি সাথে থাকবো। লেখ হাউ মেনি মোলস আর প্রেজেন্ট ইন 4.6 গ্রাম অফ Na, ব্র্যাকেটে লেখো অ্যাটমিক, 10 মিনিটস, অ্যাটমিক মাস অফ সোডিয়াম ইকুয়াল টু হচ্ছে 23 ইউনিট। এবার বল, করে দে আমাকে, এবার করে দে, কর তাড়াতাড়ি কর। দেরি করলে কিন্তু এবার কপালে কষ্ট আছে, কপালে শনির দশা হবে। দেরি করলে কপালে শনির দশা হবে, শনি ঠাকুরের দশা। শনি ঠাকুর খুব ভয়ঙ্কর। শনি ঠাকুরকে ওই জন্য না ভয় পেয়ে না, কি বলে বলতো, বড় ঠাকুর বলে। মানে এত ভয় পায় শনি ঠাকুরকে, কারো যদি মাথায় একবার শনি ঠাকুর ভর করে তার লাইফ বরবাদ। মানে শনি মানে বুঝেছিস, শুভ কাজে নেবে না তোকে, মানে তোকে উল্টো পাল্টা যে কাজগুলোতে মানে এরকমভাবে নেবে, ঠিক আছে? তো যা পড়ছিস যখন, শনি ঠাকুর যদি তোর মাথায় ভর করে, তো শনি ঠাকুর তোকে মাথায় কী বুদ্ধি দেবে বলতো? বলবে এই তুই এখন বেকার পড়িস না, এখন ওই স্যার তাড়াতাড়ি করে পড়াচ্ছে, তুই এখন পড়িস না, তুই একটা কাজ কর, খেয়ে দিয়ে নিয়ে একটা বেশ আয়েস পায়েস করে নে, সুন্দর করে পরে পড়িস তুই। এটা হচ্ছে শনি ঠাকুর বলবে। আর বৃহস্পতি কি বলবে, বা তোর ভাগ্য দেবতা কি বলবে, এ ভাই এখনই এই অনলাইনে এখনই কায়দা করে পড়ে নে, ভীষণ পড়ে নে, এখন যত পারিস পড়ে নে এখন। আর শনি ঠাকুর তত বলে ভাই পড়িস না, রিল্যাক্সে পড়, লাইফটা তো কমপ্লিকেশন ভাবছিস কেন, শনি ঠাকুর এরকম বলবে। লাইফটাকে ইজি নে পড়িস না, আরে লাইফ রিল্যাক্স কর, এটা শনি ঠাকুরের মন্তব্য। আর উল্টো দিকে মানে মানে বৃহস্পতির মন্তব্য কি, পড় এখনই তো পড়ার সময়, তোর রক্তের তেজ এখন বেশি, এখন যদি না ভালো করে ট্রাই করিস কবে করবি? আমার বাবা যেরকম বুড়ো হয়ে গেছে, বাবা দেখবি এখানে ব্যথা ওখানে ব্যথা, এখন কাজ করছে। আর বাবা যদি তখন ভালো করে পড়াশুনো করতো, তাহলে বাবা কিন্তু আজকে ভালো চাকরি করতো, ভালো কিছু করতো। আমি সবার বাবার কথা বলছি না, কিছু কিছু বাবার কথা বলছি। দেখবি অনেক বাবা দেখবি হা করে বসে থাকে, অনেকের বাবা, ঠিক আছে, দোষ নয়। এবার তাদের তখন তো স্যার ছিল না কেউ এরকম ভালো বা খারাপ মন তারা গাইড করার মতো, তখন তাই এরকম হয়ে গেছে তারা, ঠিক আছে? সেই অমিতাভ বচ্চনের সিনেমা দেখার জন্য তোর বাবাদের মধ্যে অনেকে দেখবি লাইন দিত, অমিতাভ বচ্চনের সিনেমা দেখার জন্য ব্ল্যাকে টিকিট কাটতো, ঠিক আছে? আর এখন তো তুই তো সেই বাবারই সন্তান, যদি তুই কি করছিস, তুই এখন মানে টাইম কাটাচ্ছিস মোবাইলের পেছনে। ব্যাপারটা কিন্তু ইকুয়াল, কারণ তোর বাবা যেভাবে টাইমটা নষ্ট করেছে তুইও সেইভাবে নষ্ট করবি,
ট্র্যাডিশনালি এটা চলতে থাকে। এটাকে উঠে আসার পথ হচ্ছে সামওয়ান ডিফারেন্স কিছু করে দেখাও। ওকে, চলো নেক্সট। তাহলে চলো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটা সবার করে ফেলেছে এতক্ষণ, তাই তো? ঠিক আছে, এটা করে ফেলে। এটা কি আছে পাতি জিনিস, আমি বারবার আর কি করাবো বল দেখি বাবু। 46 গ্রাম বাই হচ্ছে 23 গ্রাম, 23 গ্রাম কাটাকুটি করলি জম্মের মতন 0.2 হবে তো নাকি? কি হচ্ছে রে বাবা? 4.6 ছিল, সরি 4.6 ছিল, 2 গ্রাম, তাহলে হচ্ছে কত হবে? 0.2 মোল। ঠিক আছে, জম্মের মতন হলো, ক্লিয়ার হলো, ব্যাস। এবার আমি অন্য একটা জিনিস ক্যালকুলেট, সুগারের মোলার মাসটা বলতো, পরের কোশ্চেন আসতে পারে। ক্যালকুলেট, গোষ্ঠী শুদ্ধ সব করে দিচ্ছি, ক্যালকুলেট দ্য মোলার মাস। যাদের কঠিন লাগছে তারা আরেকবার সুন্দর করে বুঝে নিবি পরে। সুগার C12 H12 H22 C12 H22 আর হচ্ছে O11, এটা দেয়া আছে ভাই, এ নিয়ে কোনো মন্তব্য করার দরকার নেই। আর কি দেয়া আছে সাথে? অ্যাটমিক মাস অফ কার্বন দেওয়া থাকে না, কখনো কখনো দেওয়া থাকে 12 ইউনিট। আর কি দেওয়া আছে? ও দেওয়া আছে কত স্যার? ও দেওয়া হচ্ছে, দেওয়া থাকে না এগুলো, 16 ইউনিট। আর কি দেওয়া আছে স্যার? আর হচ্ছে এইচ দেওয়া আছে 1 ইউনিট। এগুলো আমার স্টুডেন্টরা না দেখেই করে দেবে। ঠিক আছে, চলো 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 তাড়াতাড়ি বলবি। ইয়েস, C12 H22 O11, 12 ইন্টু 12 প্লাস 20 ইন্টু 1 প্লাস 11 ইন্টু 16। আর তোদের অ্যান্সারটা দেখে দেখে আমি লিখে দিলাম, যা লিখেছিস তাই 342 লিখেছিস, তাই লিখে দিলাম গ্রাম পার মোল। আরে বোঝা যাচ্ছে তো? না বোঝা যাচ্ছে না, না মরার মতন করে মরে আছিস? তাড়াতাড়ি বল। তাড়াতাড়ি। আচ্ছা, পরে একটা কোশ্চেন তোমাদেরকে দিতে পারে স্যার, কীরকম দিতে পারে? দেখো আমি এক্সাম ওরিয়েন্টেড পড়াচ্ছি, কিন্তু তোরা যদি বলিস স্যার খুব শিখিয়ে দিচ্ছে, অমুক করছে, ওসব আমি শেখাচ্ছি কি বোঝাচ্ছি আমি জানি না। পরীক্ষা যেরকম আসে ভাই আমি সেরকম পড়াবো, সেটা আমার কথা হচ্ছে। এটা আমি এইটাকে বিশ্বাস করি, অত পণ্ডিতগিরিতে আমি বিশ্বাস করি না। আমি কি পারি না পারি তার উপরে চাকরি হবে না, চাকরি হবে তুই কী টাইপের কোশ্চেন আসবে, কীরকম পড়লে চাকরি হবে, দ্যাট ইজ দ্য ফাইনাল ব্যাপার। এটা যদি ভালো করে শেখা যায় তাহলে চাকরি হবে, নাহলে হবে না, বেশ পরিষ্কার কথা। তার জন্য তোরা একটা জিনিস আমাকে লিখে দেখ, অ্যামোনিয়াম ফসফেটের কেমিক্যাল ফর্মুলা লেখ। বল বল বল। কেমিক্যাল ফর্মুলা অফ অ্যামোনিয়াম ফসফেট। অ্যামোনিয়াম ফসফেটের কেমিক্যাল ফর্মুলাটা বল। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, কীভাবে করবি তোরা অ্যামোনিয়াম ফসফেটের ফর্মুলাটা? তাড়াতাড়ি বলবি। आग लगा दो, आग लगा दो, जिंदगी में आग लगा दो। অরিজিনাল আগুন না কিন্তু, মনের আগুন লাগা। অরিজিনাল আগুন লাগালে পুড়ে ভস্মীভূত হয়ে যাবি, তখন বাঁচানোর জন্য আর কেউ আসবে না রে, কোনো হতচ্ছাড়া তোকে বাঁচানোর জন্য আসবে না। যখন আসবে না তখন মনের আগুন লাগিয়ে দিবি, মনের আগুন তোকেই জ্বালতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আলটিমেটলি তাহলে দাঁড়াচ্ছে কি? NH4 ব্র্যাকেটে 3PO4। কেসটা বুঝেছিস? কেসটা বুঝেছিস? কঠিন লাগছে না? বেকার তোরা বেশি জিনিস ভাবছিস স্যার কঠিন লাগছে। কেন কঠিন ভাবছিস বলতো? ওই ভাবাটা অপরাধ না তোদের? এসব ভুলভাল চিন্তা করছিস, কঠিন লাগছে। ভাই কঠিন বলে কিছু নেই, শুধুমাত্র সিস্টেমে চল, একদম দারুণ হয়ে যাবে ব্যাপারটা। দেখ হয়ে গেলে আমায় জানা, স্যার হয়ে গেছে, তাড়াতাড়ি আমাকে জানিয়ে দে স্যার হয়ে গেছে।